তো ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো চলো, আমরা আগের দিনে লাইভ যে ক্লাস হয়েছিল সেখানে আমরা আফ্রিকা কবিতার প্রেক্ষাপট জেনেছিলাম। তো আজকে তোমাদেরকে আমি আফ্রিকা কবিতাটা পড়াবো। তো দেখো, আফ্রিকা কবিতাটা পড়াবার আগে তোমাদের আফ্রিকা কবিতা সম্বন্ধে আমি কিছু তথ্য দিয়ে দিতে চাই। তার কারণ হচ্ছে এই তথ্যগুলো না দিলে তোমাদের কবিতা বোঝার ক্ষেত্রে প্রচুর অসুবিধা হবে। দেখো, অ্যাকচুয়ালি পাশ্চাত্য সভ্যতার যে কুপ্রভাব, ভালো করে শুনবে, পাশ্চাত্য সভ্যতার কুপ্রভাব আফ্রিকা মহাদেশের যে ক্ষতিটা করেছিল তারই খতিয়ান হচ্ছে রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতা। অ্যাকচুয়ালি আরো ভালোভাবে বলা যায় যে ঔপনিবেশিকতা আফ্রিকার ঐতিহ্যগত সংস্কৃতি। ভাষাগুলো কঠিন লাগছে না? অ্যাকচুয়ালি এই কঠিন শব্দগুলোর সঙ্গে একটু পরিচিত হও, নাহলে নোটসগুলো বুঝতে পারবে না। ঔপনিবেশিকতা আফ্রিকার ঐতিহ্যগত সংস্কৃতি ও মানুষের মূল্যবোধের যে অবক্ষয় ঘটিয়েছিল, এই লাইনটাকে ভালো করে শোনো। ঔপনিবেশিকতা আফ্রিকার ঐতিহ্যগত সংস্কৃতি ও মানুষের মূল্যবোধের যে অবক্ষয় ঘটিয়েছিল তা রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় বিবৃত করেছেন। সহজে বোঝো যে একটা সাম্রাজ্যবাদী শক্তির বা ঔপনিবেশিক নীতি হয়েছে, আফ্রিকার যে ক্ষতি করেছিল, আফ্রিকাকে যেভাবে ধ্বংস করেছিল তার কথাই এই কবিতাতে আছে। দেখো, যদি কবিতাটা আমরা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করি, কবিতাটাকে আমরা তিনটে স্তবকে ভাঙতে পারি। মন দিয়ে শুনবে এখানটা। যদি কবিতাটাকে আমরা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করি তাহলে কবিতাটাকে আমরা তিনটে স্তবকে ভাঙতে পারি। প্রথম স্তবকে কি আছে? আফ্রিকার জন্ম। দ্বিতীয় স্তবকে কি আছে? ইউরোপীয় ঔপনিবেশিকতা প্রতিষ্ঠার সময়কাল, অর্থাৎ ইউরোপীয় ঔপনিবেশিকতা প্রতিষ্ঠার সময়কাল। ও তৃতীয় স্তবকে আছে ঔপনিবেশিকতা এবং তার পরবর্তী সময়কাল। হয়েছে? আচ্ছা, একটা জিনিস দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই কবিতাটা লিখছেন তখন ভারতবর্ষে ব্রিটিশ শাসনকাল। এখন যেহেতু ব্রিটিশ শাসনকাল, ব্রিটিশরা ভারতবর্ষের উপর কিরূপ অত্যাচার করেছিল এটা রবীন্দ্রনাথ অনুভব করছিলেন। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে, আফ্রিকাতে যখন ঔপনিবেশিক একটা যাত্রা হচ্ছে, ঔপনিবেশিক যখন অভিযান হচ্ছে, তখন আফ্রিকার ওপরে কি অত্যাচার হয়েছিল সেটা রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষে বসেই বুঝতে পেরেছিলেন এবং তার সেই ফিলিংসটাকে তিনি সুন্দরভাবে আফ্রিকা কবিতাতে তুলে ধরেছিলেন। এখন দেখো, সাম্রাজ্যবাদী যে ফ্যাসিস্ট, এই টার্মটা মনে রাখো, সাম্রাজ্যবাদী ফ্যাসিস্ট শাসকের বা ফ্যাসিস্ট শাসকদের অমানবিক আগ্রাসনের বিরুদ্ধে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এক কাব্যিক প্রতিবাদ হিসাবে উপস্থাপন করেন। স্যার, বিরাট কঠিন ভাষা, এগুলো কি ধরনের আপনি বোঝাচ্ছেন? একটা হচ্ছে, এই টার্মটা মনে রাখো, ফ্যাসিস্ট শাসকরা আফ্রিকার উপরে যে অত্যাচার করেছিল তার বিরুদ্ধে এক প্রতিবাদ হচ্ছে রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতা। ক্লিয়ার? একদম ভাত করে দিয়েছি, একদম নর্মাল। বেশ, এখানটাই মনে রাখো, এটা শুধু মনে রাখবে, এটা আমি জাস্ট একটা নোটসের জায়গাতে এক জায়গাতে টানবো এই লাইনটাকে, তার জন্য বলে রাখছি। 1935 খ্রিস্টাব্দে মুসোলিনির যে ইথিওপিয়ায় যে অনুপ্রবেশ তিনি করেছিলেন, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ এই কবিতাটা একজন বিশিষ্ট বাংলা সাহিত্যিকের মানে কি বলবো অনুপ্রেরণায় এই কবিতাটা লিখেছিলেন। সাহিত্যিকের নাম আমি বলে দেবো। তাহলে কি হচ্ছে, 1935 সালে মুসোলিনি ইথিওপিয়ায় অনুপ্রবেশ করেন এবং সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা লিখেছিলেন। এটা একটা অন্য প্লট, মানে অন্য দিক। এখন
শুধু কি স্যার মুসোলিনির ইথিওপিয়া কমান্ডে আছে? না, এর সঙ্গে যুক্ত হয়েছে প্রকৃতি, প্রাচীন সংস্কৃতি, প্রাগৈতিহাসিক বিষয় প্রভৃতির প্রতি কবির যে আন্তরিক দরদ ও আগ্রহ সেটাও প্রকাশ ঘটেছে। তো চলো আমরা প্রথম থেকে কবিতাটার লাইন বাই লাইন অর্থাৎ চরণ বাই চরণ আমরা বুঝে যাব, এক একটা স্তবক করে পড়াবো এবং তোমরা সেখান থেকে আশা করি বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। দেখো, আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর, উৎস তো আগের দিনেই আমি বলে দিয়েছি। শুরু করি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। বোঝো ভালো করে, স্রষ্টাকে পরীক্ষায় একটা প্রশ্ন আসে, দুটো উত্তর মার্কেটে ঘোরে। এক হচ্ছে বিশ্বপিতা, বিধাতা, বিধাতা পুরুষ। দুই হচ্ছে প্রকৃতি। স্যার আমাদের উত্তর কি লিখবো আমরা? তোমরা উত্তর লিখবে প্রকৃতি, যিনি বিশ্বের সৃষ্টি করেছেন। এটা স্রষ্টাকে, স্রষ্টা হলো প্রকৃতি, যিনি বিশ্ব স্রষ্টা বিধাতা। আই রিপিট, স্রষ্টাকে, স্রষ্টা হলেন প্রকৃতি, যিনি বিশ্ব স্রষ্টা বিধাতা। পূর্ণচ্ছেদ, এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। হয়েছে? যে অ্যান্সারটাকে তোমার বোর্ড গ্রাহ্যতা বা মান্যতা দেবে। ক্লিয়ার? আচ্ছা, এবার কবিতাটা বুঝি আমরা। মনে করো তুমি একটা জিনিস গড়ছো, সেটা মাটির হতে পারে, সেটা যে কোনো একটা জিনিস তুমি নিজে বানাচ্ছ, নিজের হাতে বানাচ্ছ। তো সেই জিনিসটা তোমার মনের মতো হচ্ছে না, তুমি কি করবে? বারবার সেটাকে ভাঙবে, আবার নতুন করে গড়বে, বারবার ভাঙবে, আবার নতুন করে গড়বে। এটাই তো নিয়ম। তো ধরে নাও প্রকৃতি যখন এই বিশ্বকে প্রথম সৃষ্টি করছে, সৃষ্টি করার সময় প্রকৃতি কবির মনের মতো মানে প্রকৃতির মনের মতো হচ্ছিল না এই বিশ্বটা। তখন সে কি করছে? তখন সে বারবার ভাঙছে আর গড়ছে। দেখো এটাই লেখা আছে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। অর্থাৎ স্রষ্টা বা প্রকৃতি যখন বারবার নিজের সৃষ্টি করছেন, আবার নিজেই ভাঙছেন, নিজেই করছেন, নিজেই ভাঙছেন, নিজেই করছেন। কেন? কারণ তার যে বিশ্ব তিনি রচনা করছেন সেটা তার পছন্দের মধ্যে আসছিল না। এখান থেকে কয়েকটা শব্দের অর্থ তোমরা জানতে হবে। সেটা হচ্ছে উদ্ভ্রান্ত শব্দের অর্থ কি? উদ্ভ্রান্ত শব্দের অর্থ হচ্ছে দিশাহীন বা দিশেহারা। আর বিধ্বস্ত শব্দের অর্থ হচ্ছে বিনষ্ট। বিনষ্ট অপশনে না থাকলে অপ্রকৃত। আচ্ছা, এবার দেখো, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এখানটাতে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে? না, সেই জিনিসটা হচ্ছে, দেখো সেই জিনিসটা হচ্ছে বলছে, এখানটাতে আমি একটা জিনিস বানিয়েছি, তোমাদেরকে আমি শোনার চাইছি, তাহলে তোমরা বুঝতে পারবে। স্রষ্টা কি হয়েছে? স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে, নিজের সৃষ্টির প্রতি নিজে অসন্তোষ প্রকাশ করেছে। এবং যখন কোনো একটা জিনিসের প্রতি আমাদের অসন্তোষ হয় তখন আমরা কি করি? আমরা বারবার যখন ভাঙতে হয়, গড়তে হয়, ভাঙতে হয়, গড়তে হয়, তখন আমরা নিজেরাই নিজের কাজের প্রতি একটা অসন্তোষ প্রকাশ করি। নর্মাল হিসাব, আমি কবিতার মধ্যে নেই, আমার কোনো একটা কাজ পছন্দ হচ্ছে না, স্বাভাবিকভাবেই আমার মধ্যে একটা অসন্তোষ জাগরিত হবে। আর সেই অসন্তোষ জাগরিত হলে কি হবে? আমাদের মধ্যে অধৈর্য আসবে। আর অধৈর্য হলে আমরা কি করব? এরকম করি না, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাহ্যিক অর্থ কি? না, যখন প্রকৃতি বারবার মাথা নাড়া দিচ্ছিল অধৈর্য হয়ে, তখন আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। এটা এরকম অর্থ নয়। এখানে একটা জিওগ্রাফিক্যাল থিওরি লুকিয়ে আছে। কি থিওরি? দেখো,
সেটাকে তোমরা একটা টার্ম মনে রাখো, কন্টিনেন্টাল ড্রিফট। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, CONTINENTAL, ড্রিফট, DRIFT, যার বাংলা হচ্ছে মহীসঞ্চরণ। যারা তোমরা ভূগোল পড়ছো, তোমরা আমার থেকে অনেক বেটার জানবে। দেখো এখান থেকে কি হয়েছিল, এই মহীসঞ্চরণ তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট অনুযায়ী কি অর্থ দাঁড়ায় না, এই তথ্যের ব্যাখ্যা অনুযায়ী ভূ গাঠনিক যে প্লেট সমূহ, অর্থাৎ পৃথিবীগুলো যে প্লেটের উপরে আছে, সমগ্র বিশ্বটা কি একটা প্লেটের উপরে ছিল, সেটা কি হয়েছে, কম্পনের ফলে আফ্রিকা অন্যান্য মহাদেশ থেকে আলাদা হয়ে গেল। ইন শর্টস, সহজভাবে বুঝো, গোটা পৃথিবীটা ছিল একটা প্লেটের উপরে, কোনো একটা কারণে কম্পনের সৃষ্টি হয়, যে কম্পনের ফলে পৃথিবীর অন্যান্য মহাদেশ থেকে আফ্রিকা আলাদা হয়ে পড়ে। বলতো এর মধ্যে বুঝতে তোমাদের কোনখানটা অসুবিধা হচ্ছে? এখন এই তত্ত্বটাকে কি বলে? এই তত্ত্বটাকে বলে মহীসঞ্চরণ বা কন্টিনেন্টাল ড্রিফট। তাহলে তোমাদের পরীক্ষায় যদি পড়ে কন্টিনেন্টাল ড্রিফট কি না, তোমরা এখানটায় উত্তরটা এভাবে লিখবে যে বহুকাল আগে সবকটি মহাদেশ একত্রে একটি মহাদেশ ছিল, অর্থাৎ সবকটি মহাদেশ মিলে একটা মহাদেশ ছিল। সময়ের সঙ্গে সঙ্গে ভূ গাঠনিক পাতগুলি নড়াচড়ার ফলে আলাদা হয়ে যায়। এই তত্ত্বের নাম মহীসঞ্চরণ বা কন্টিনেন্টাল ড্রিফট তত্ত্ব। এইভাবে কি হয় না, এভাবেই আফ্রিকা অন্যান্য মহাদেশ থেকে আলাদা হয়ে পড়ে। হয়েছে? দেখো দেখো কি বলছে, তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে, মাথা কে নাড়ছে? ভৌগোলিক তত্ত্ব কি? পাতগুলো। তাহলে প্রকৃতি কিভাবে তার মাথা নাড়ার প্রকাশ ঘটাচ্ছে? তার পাতগুলোকে বারবার নড়িয়ে কি করলো না, রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। দেখো প্রাচী শব্দটার অর্থ পরীক্ষাতে বারবার পড়ে। প্রাচী মানে হচ্ছে পূর্ব দিক, এটা নোট করে রাখতে পারো। প্রাচী ধরিত্রীর অর্থাৎ পৃথিবীর পূর্ব দিক। ক্লিয়ার? তো কবি বলছেন যে প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, অর্থাৎ পৃথিবীর পূর্ব ভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল মহীসঞ্চরণ প্রসেস বা তত্ত্ব বা সমুদ্রের রুদ্রবাহু। রুদ্র মানে হচ্ছে ধ্বংসাত্মক। রুদ্র শব্দটা এসছে শিবের দুটো রূপ, একটা হচ্ছে শৈব রূপ, একটা হচ্ছে রুদ্র রূপ। শিব কি করেন? শৈব রূপে সৃষ্টি করেন, আর রুদ্র রূপে কি করেন? ধ্বংস করেন। তাহলে রুদ্র মানে কি? ধ্বংস। সমুদ্রের বাহু মানে কি? পৃথিবীর অন্যান্য মহাদেশ থেকে আফ্রিকাকে আলাদা করেছে যে সামুদ্রিক প্রভাব বা যে সামুদ্রিক প্রবাহ। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। আফ্রিকাকে কোথায় রাখলো না, অন্যান্য মহাদেশ থেকে আলাদা করে তাকে কোথায় রাখলো? বনস্পতি মানে বড় বড় গাছ, তার পাহারায়, অর্থাৎ চিরহরিত বৃক্ষের পাহারায়। কারণ তোমরা জানো যে আফ্রিকার ম্যাক্সিমাম অঞ্চল নিরক্ষীয় অঞ্চল এবং এখানে চিরহরিত বৃক্ষের প্রচুর দেখতে পাওয়া যায়। অর্থাৎ তোমরা ইন শর্টস এটা জেনে রাখো যে আফ্রিকাকে একটা প্রকৃতি তার নিজস্ব আবরণ দিয়ে মুড়ে রাখলো কৃপণ আলোর অন্তপুরে। কৃপণ তো তোমরা জানো কঞ্জুস, আলোর কঞ্জুস মানে আলো কম, আর অন্তপুরে মানে ঘরের গভীর ভিতরের অংশটাকে বলা হয় অন্তপুরে। অর্থাৎ অন্তপুরে মানে হচ্ছে অন্দরমহল বলবে। আচ্ছা, বনস্পতি মানে তোমরা জানো মহীরুহ, প্রাচী মানে পূর্ব দিক, ধরিত্রী মানে পৃথিবী, এটা তোমরা জানো। তাহলে এই 1 2 3 4 5 6 7 8 9 10 10টা লাইন পড়ালাম, তার সঙ্গে কিছু তথ্য আমি তোমাদেরকে দিলাম। আশা করি তোমরা এই 10টা লাইন আগে ভালো করে শুনবে,
না বুঝতে পারলে আমাকে গ্রুপে জানাও যে স্যার আমরা বুঝতে পারিনি, এই 10টা লাইন আপনি আরেকবার আমাদেরকে বোঝান। এখান থেকে নোটস আমি মোটামুটি তৈরি করে নিয়েছি। তো রুদ্র শব্দের অর্থটা লিখে রাখবে ভয়ঙ্কর। আর আফ্রিকা কি, আফ্রিকার যদি একটা টিকা পড়ে তোমরা টিকাতে এটাই লিখবে, আফ্রিকা হচ্ছে অন্যতম মহাদেশ, ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী এবং ভূমধ্য সাগরের দক্ষিণে অবস্থিত অন্যতম প্রাচীন মহাদেশ। হয়েছে। এখান থেকে যদি ইন শর্টস ছিনিয়ে নিয়ে গেল, আমাদের যে পার্টটা আছে প্রথমে, যে পার্টটা ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, এখানটাতে আমি অর্থটা একটু চেঞ্জ করেছি। ছিনিয়ে নিয়ে গেল পংক্তির মধ্যে দিয়ে, আমি এখানটায় অর্থ যেটা বার করেছি অন্তর্নিহিত অর্থ, ছিনিয়ে নিয়ে গেল পংক্তির মধ্য দিয়ে কবি এশিয়া মহাদেশ থেকে আফ্রিকার পৃথক হওয়ার বিষয়টি বোঝাতে চেয়েছেন। এটা আমি বের করেছি অর্থটা, অর্থাৎ এশিয়া থেকে কিভাবে অ্যাকচুয়ালি সমস্ত মহাদেশ থেকে আফ্রিকা পৃথক হয়ে গিয়েছিল, আমি এখানটায় বার করেছি ছিনিয়ে নিয়ে গেল পংক্তিটির মধ্য দিয়ে কবি এশিয়া মহাদেশ থেকে আফ্রিকার পৃথক হওয়ার বিষয়টিকে বোঝাতে চেয়েছেন। এই পার্টটা আমি তৈরি করে রেখেছি। এখন দেখো আমার পছন্দই যে তোমাদের পছন্দ হবে তার কোনো ব্যাপার নেই তো। আর প্রথম পার্টটায় যে অ্যান্সারটা আমি বানিয়েছি সেটা হচ্ছে সৃষ্টির প্রথম লগ্নে যে ভাঙা গড়া উত্থান পতন হচ্ছিল আর কি, অর্থাৎ স্রষ্টা যখন তার সৃষ্টিকে নিখুঁত করতে চাইছিলেন তখন তিনি বারবার গড়ছিলেন এবং ভাঙছিলেন। সেই ঘটনার কথা বলতে গিয়ে উদ্ভ্রান্ত শব্দটার প্রয়োগ। ইন শর্ট সহজে বোঝো যে স্রষ্টা কি করছেন না, তার সৃষ্টি করছেন, ভাঙছেন, গড়ছেন, ভাঙছেন, গড়ছেন, অর্থাৎ স্রষ্টার কোনো একটা জিনিস তার মনের মতো যখন হচ্ছে না তখন সেটাকে বলা হচ্ছে উদ্ভ্রান্ত অবস্থা, অর্থাৎ উদ্ভ্রান্ত সে আদিম যুগে। এটা গেল বাহ্যিক অর্থ। আভ্যন্তরীণ অর্থ বলবে বিশ্ব প্রকৃতি, প্রকৃতি যখন তার বিশ্বের সৃষ্টি ঘটাচ্ছেন, সে বিশ্ব সৃষ্টি ঘটাতে গিয়ে তিনি তার সৃষ্ট বিশ্ব প্রকৃতি বা প্রকৃতি তার সৃষ্ট বিশ্ব সৃষ্টি করতে গিয়ে, সমগ্র বিশ্বকে সৃষ্টি করতে গিয়ে যখন তার সেই সৃষ্টি তার মনের মতো হচ্ছে না তখন তিনি বারবার ভাঙছেন এবং গড়ছেন। তার জন্য তিনি অধৈর্য এবং নিজের প্রতি নিজে অসন্তোষ ব্যক্ত করেছেন। দিয়ে বড় কোশ্চেন পড়লে মাথা নাড়ার কারণ হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট তত্ত্ব তোমাকে দিতে হবে। নোটস তো আমি দেবো। রুদ্র সমুদ্রের বাহু, অর্থাৎ সমুদ্র এসে এশিয়া অন্যান্য মহাদেশ থেকে আফ্রিকাকে যে পৃথক করে দেওয়া তার ঘটনায় প্রকাশ পেয়েছে। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই স্তবকটারই যে ক্লাস সেটা আমি আবার একটা দেবো যদি বুঝতে না পেরেছো। আর যদি বুঝতে পেরেছো তাহলে আমরা পরের দিন সেখানে নিভৃত অবকাশে তুমি, এখান থেকে আমি ক্লাস দেবো। হয়েছে তো? আজ এ পর্যন্তই। ধন্যবাদ।